আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। আজকে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস, যারা যুক্ত হয়েছে অনেকেই সালাম জানাইছো, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। একটু কাইন্ডলি বলো যে আমার কথা ঠিকমতো শুনতে পাচ্ছ কিনা। আজকে মূলত তোমাদেরকে দেখাই দিব যে তোমাদের ইংরেজি সাবজেক্টটাতে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার সাবজেক্টটার সবচেয়ে বড় যে মার্কের যে জায়গাটা, সেটা তুমি কিভাবে পড়বা, কোন কোন জিনিসগুলো পড়বা, কোনটার বাইরে আর তোমার পড়ার দরকার নাই। আজকে মূলত রাইটিং সেকশনটা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার এই দুইটা পেপারের রাইটিং সেকশনটা পুরোপুরি কমপ্লিট করে দেবে, একদম A to Z। তোমাদের এইচএসসি 25-এর ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের রাইটিং সেকশনের A to Z তোমাদেরকে দেখায় দিব আজকে। এবং ওইখান থেকে আজকে যে শীটটা দিয়ে দিব, এটা মূলত হচ্ছে 60 পৃষ্ঠার একটা শীট। তোমাদেরকে এই 60 পৃষ্ঠার একটা শীট আমি দিয়ে দিব ক্লাসটা শেষ হওয়ার পরে। তো তুমি যাতে করে হচ্ছে এই রাইটিং সেকশন দেখেই হচ্ছে তুমি এইচএসসি এর প্রিপারেশন নিতে পারো। তুমি যদি এই শীটটা কমপ্লিট করতে পারো তাহলে তোমার কত মার্কস কভার হবে এটা বলে দিব। ওকে, সাউন্ড কম, সাউন্ড কেন কম? সাউন্ড কম, সাউন্ড কেন কম? হ্যালো, সাউন্ড ঠিক থাকার কথা। হ্যালো, ওকে। তাহলে দেখো, এটা হচ্ছে পুরো একটা বইয়ের মতো করে, হ্যাঁ একদম বইয়ের মতো করে দিছি। একদম সবাই একটু খেয়াল করো, এটা হচ্ছে তোমাদের ফার্স্ট পেপারের রাইটিং এ তোমাদের কি কি জিনিস আসে। ফার্স্ট পেপারে তোমাদের রাইটিং এ কি কি জিনিস আছে একটু দেখো। ফার্স্ট পেপারে তোমাদের রাইটিং এ হচ্ছে সামারি থাকে, এটা কিন্তু কিভাবে লিখতে হয় এটা দেখাই দিছি। ওকে, ফ্লো চার্ট কিভাবে লিখতে হয়, ফ্লো চার্ট কিভাবে লিখবা এটাও দেখাই দিছি। ওকে, এখন আসো আছে রাইটিং প্যারাগ্রাফ, কমপ্লিটিং স্টোরিজ, ইমেল অর ইনফর্মাল লেটার্স, ড্রাফট চার্ট, অ্যাপ্রিশিয়েটিং স্টোরি। ওকে, এটা হচ্ছে ফার্স্ট পেপারের, আর এই হচ্ছে সেকেন্ড পেপারের অ্যাপ্লিকেশন রাইটিং, প্যারাগ্রাফ রাইটিং। ওকে, তো চলো আমরা দেখে আসি আসলে ভিতরে কি কি আছে। এই যে দেখো, ভিতরে কি কি আছে একটু দেখো, সবাই একটু দেখো। এই যে দেখো, এইখানে আমি হচ্ছে তোমাদের যে সামারি লিখতে হবে, টেক্সচুয়াল কিছু পয়েন্ট দেওয়া আছে এখানে, এবং এগুলা সামারির অ্যানসার গুলা দেওয়া আছে। সবাই একটু খেয়াল করো, দেখো। হ্যাঁ, তোমাদের কিন্তু এগুলা ক্লাস নেওয়া হয়েছে, সবাই একটু খেয়াল করো। দেখো এই যে এখানে দেওয়া আছে, এখানে একটু দেওয়া আছে যে সামারি রাইটিং এ ধরো ট্রাফিক পুলিশের এই যে সামারি গুলো এখানে দেওয়া আছে, সামারির অ্যানসার গুলো দেওয়া আছে, কবিতার থিমের অ্যানসার গুলো দেওয়া আছে। আবার দেখো, পয়েম বাদেও তোমাদের হচ্ছে
এই যে দেখো সামারি রাইটিং এর কিছু ডামি দেওয়া আছে, ধরো স্টোরি দেওয়া আছে এবং সেগুলোর অ্যানসার কি সেগুলোও এখানে দেয়া আছে। এই যে ধরো এই যে এখানে অ্যানসার দেওয়া আছে, ধরো একটা ধরে এই যে গতকালকেই আমরা হচ্ছে কি এই যে অ্যাডোলেসেন্ট পড়লাম, এই যে ধরো অ্যাডোলেসেন্স পড়লাম, এই অ্যাডোলেসেন্স প্যাসেজটা পড়লাম, এই অ্যাডোলেসেন্স প্যাসেজে ধরো হচ্ছে সামারি অ্যানসার দেওয়া আছে যে এখানে। তো তুমি কি করবা, তোমার হচ্ছে কি এই শীটটা তোমার পড়তে হবে, এই শীটটা থেকে তুমি হচ্ছে সামারি গুলো পড়তে পারবা এবং সামারির অ্যানসার গুলো কিভাবে লিখতে হয়, অ্যানসার কিজ গুলা পাবা, যে কিভাবে অ্যানসার গুলো করতে হয়, এগুলা প্র্যাকটিস করতে হবে। ওকে, আচ্ছা শীট গুলা কোন স্লাইডে দিব? আচ্ছা এই শীটটা দেখো গতকালকে যে ক্লাসটা নিছি ওই ক্লাসের ক্যাপশনই কিন্তু হচ্ছে একটা ড্রাইভ লিংক দিয়ে দিছিলাম, ওই ড্রাইভ লিংকেই তুমি কি পাওয়া যাবা যে আমাদের লাস্ট যে ক্লাসগুলো হয়েছিল সবগুলো শীট পাওয়া যাবা। আবার এই শীটটা হচ্ছে ওই ড্রাইভ লিংকে আপলোড করে দিব এবং ওই ড্রাইভ লিংকটা ক্লাস ক্যাপশনে দিয়ে দিব, ঠিক আছে? তাহলে তুমি হচ্ছে কি এই শীটটাও পাওয়া যাবা। ওকে, তবে সবচেয়ে বেশি ভালো হবে যে তোমরা হচ্ছে এই শীটটা পাওয়ার পরে তোমরা হচ্ছে দোকান থেকে প্রিন্ট করে নাও। তোমরা যদি দোকান থেকে প্রিন্ট করে নিতে পারো তাহলে দেখবা যে হচ্ছে তোমাদের জন্য সবচেয়ে বেশি ভালো এবং পড়তে পারবা এক জায়গায় অনেক কিছু পাওয়া যাবে। ওকে, তো সামারিটা গেল, সামারিটা শেখানোর কিছু নাই, সামারিটার ক্লাস হয়ে গেছে। যারা যারা সামারি ক্লাসটা করো নাই তারা সবাই কিন্তু সামারি ক্লাসগুলো করে ফেলবা। এই যে দেখো এখানে আছে কি ফ্লো চার্ট, দেখো ফ্লো চার্ট আছে, প্যাসেজ থেকে নিয়ে আমাদের ইংলিশ ফর টুডে বই থেকে নিয়ে এখানে ফ্লো চার্টের অনেকগুলা লিস্ট দেওয়া আছে, এখানে ফ্লো চার্টের অনেকগুলা লিস্ট দেওয়া আছে, ঠিক আছে? ফ্লো চার্ট কিভাবে লিখতে হয় এর ক্লাস নেওয়া হয়েছে এবং ফ্লো চার্টের অ্যানসারগুলো কিন্তু এখানে দেওয়া আছে। এই যে দেখো ধরো এই প্যাসেজের ফ্লো চার্টের অ্যানসারগুলো কিন্তু এখানে দেওয়া আছে, ফ্লো চার্টের অ্যানসারগুলো দেওয়া আছে। তোমার কোশ্চেন কি ছিল? কোশ্চেন হচ্ছে এখানে দেখো বলছে read the above text and make a flow chart showing why we need to establish relationship. Okay, one is done for you, ঠিক আছে? এই যে দেখো একটা কি দিছে ফর কম্প্যানিয়নশিপ, বলছে ফর কম্প্যানিয়নশিপ, ঠিক আছে? তাহলে সবগুলাই দেখো ফর দিয়ে শুরু হয়েছে, সবগুলাই ফর দিয়ে শুরু হয়েছে। ওকে, সো এই জিনিসগুলো কিন্তু তোমাদেরকে ফ্লো চার্ট শেখানো হয়েছে। এইখান থেকে তুমি হচ্ছে ফ্লো চার্ট গুলা দেখবা, অনেকগুলা দেখবা যে হচ্ছে কি যে এই যে নতুন সিলেবাসে এসে যে শেখ কামাল, শেখ মুজিবুর রহমান এগুলা বাদ দেওয়া হয়েছে, সো ওগুলা বাদ দিয়ে দিবা, ওগুলা বাদ দিয়ে দিলে দেখবা যে আরো কমে গেছে, ঠিক আছে? ফ্লো চার্ট গেল, ফ্লো চার্ট গুলো তোমরা করে ফেলবা এখান থেকে। এখানে সব অনেকগুলো ফ্লো চার্ট দেওয়া আছে, একদম ইম্পর্টেন্ট ফ্লো চার্ট গুলো দেওয়া আছে। এবার আসো প্যারাগ্রাফ রাইটিং। তোমরা অনেকেই হচ্ছে কি একদম পরীক্ষার 10 দিন 15 দিন 7 দিন 2 দিন আগে হচ্ছে কি সাজেশন খুঁজতে থাকো, বিশেষ করে কমার্স আর আর্টস এর স্টুডেন্টরা তোমরা হচ্ছে সাজেশনের উপর সবচেয়ে বেশি ডিপেন্ডেন্ট, ঠিক আছে? তো এইখানে আমি মোটামুটি সাজেশন আকারে দিয়ে দিছি। সাজেশন আকারে দিতে বলতে এই যে 7 হিস্টোরিক 7 মার্চের স্পিচ, এটা দরকার নাই, এটা পড়ার দরকার নাই, ঠিক আছে? হিস্টোরিক 7 মার্চ এখন আর ইম্পর্টেন্ট না, শেখ মুজিবুর রহমান এখন আর ইম্পর্টেন্ট না, ঠিক আছে? এই যে তারপরে আছে কি দেখো, তারপরে কি আছে এই যে দেখো কি আছে, এনভায়রনমেন্ট পলিউশন, ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ গুলো আছে, ফুড অ্যাডাল্টারেশন, ড্রাগ এডিকশন, ডিজিটাল বাংলাদেশ, climate change, dowry system, diaspora, uses and abuses of cell phone, mobile phone একই, সুন্দরবন and রয়্যাল বেঙ্গল টাইগার্স, এখানে ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ গুলো অনেকগুলো দেওয়া আছে। ফোক মিউজিক, হিউম্যান রাইটস, ফোক মিউজিক, অনেকগুলো প্যারাগ্রাফ দেওয়া আছে। ওকে, তো এই প্যারাগ্রাফ গুলো তোমরা হচ্ছে পড়বা, এই প্যারাগ্রাফ গুলো তোমরা পড়বা, ঠিক আছে? আচ্ছা, তোমাদেরকে একটা কোশ্চেন করি।
টেস্ট পেপারটা থাকলে কি দিব সবগুলো স্যার, ফর থাকলে সবই ফরে গুলো দিব। তুমি হচ্ছে আমাদের এই ফ্লো চার্টে ক্লাসটা করে ফেলবা, তাহলে বুঝে যাবা। ওকে, তুমি ফ্লো চার্টে ক্লাসটা মনে হয় করো নাই, এই জন্যই হচ্ছে এটা বলতেছো। টেস্ট পেপারে তো অনেকগুলো আছে, সবগুলোই কি পড়বা? বঙ্গবন্ধু বোর্ড থেকে বাদ দেয় না, এগুলো তো এখন আর আসবে না। ওকে, এগুলো এখন আর আসবে না। বঙ্গবন্ধু এখন মনে করো যে বাদ, বাংলাদেশের হিস্ট্রি থেকে বঙ্গবন্ধু মুছাই দিয়েছে আমরা। ওকে, আচ্ছা তোমাদেরকে একটা কোশ্চেন করি, বলো তো, তোমাদের একটা কোশ্চেন করি, বলো তো, বলো তো প্যারাগ্রাফে, প্যারাগ্রাফে প্রথম লাইন, প্যারাগ্রাফের প্রথম লাইনে তুমি কি লিখবা? বলো তো প্যারাগ্রাফের প্রথম লাইনে তুমি কি লিখবা? ধরো তোমার একটা প্যারাগ্রাফ চলে আসছে, ঠিক আছে, একটা প্যারাগ্রাফ আসছে, তুমি প্রথম লাইনে কি লিখবা? একটু কমেন্ট করে জানাও তো, প্যারাগ্রাফের প্রথম লাইনে তুমি কি লিখবা? প্যারাগ্রাফের প্রথম লাইনে তুমি কি লিখবা একটু বলো তো দেখি। প্যারাগ্রাফের প্রথম লাইনেই, প্রথম লাইনেই তোমরা লিখবা হচ্ছে ডেফিনিশন। মানে ধরো কোন একটা টপিকে, কোন একটা টপিকে প্যারাগ্রাফ আসছে, সো প্রথম লাইনেই তুমি লিখবা হচ্ছে ওই প্যারাগ্রাফ, ওই বিষয়টা কাকে বলে, ওই বিষয়টা কাকে বলে। ধরো, ধরো আমাদের প্যারাগ্রাফ আসছে, ধরো আমার প্যারাগ্রাফ আসছে হিউম্যান রাইটস, প্যারাগ্রাফ আসছে হিউম্যান রাইটস, প্যারাগ্রাফ আসছে কি হিউম্যান রাইটস। দেখো প্রথম লাইনটা কি, প্রথম লাইনটা সবাই একটু খেয়াল করো, দেখো প্যারাগ্রাফে ম্যাক্সিমাম নাম্বার পাইতে হলে তোমার কিন্তু এই টেকনিক ফলো করতে হবে। প্যারাগ্রাফে ম্যাক্সিমাম নাম্বার যদি তুমি পাইতে চাও তাহলে তোমার এই টেকনিক ফলো করতে হবে। আর প্রথম লাইনটা যদি তুমি সঠিকভাবে লিখতে পারো, দেখবা যে হচ্ছে তোমার মার্কস পাওয়ার সম্ভাবনা বেশি, মার্কস তুমি বেশি পাবা। দেখো বলতেছে হিউম্যান রাইটস আর দ্য রাইটস দ্যাট আর ইনহারেন্ট ইন অল হিউম্যান বিংস ইন স্পাইট অফ দেয়ার ডিফারেন্ট আইডেন্টিটিস। তার মানে প্রথম লাইনেই বলে দিছে যে হিউম্যান রাইটস জিনিসটা কি। তো প্রথমেই তোমাকে যেই প্যারাগ্রাফটাই দিবে না কেন, ধরো তুমি প্যারাগ্রাফ পড়তেছো, তোমার মনে মনে থাকে না, অনেকগুলো প্যারাগ্রাফ পড়তেছো, তোমার প্যারাগ্রাফ মুখস্থ থাকে না, বা প্যারাগ্রাফ তোমার হচ্ছে মনে থাকে না, তুমি কি করবা? তুমি হচ্ছে একদম স্টার্টিংটা খুব ভালো মতো করে লিখবা, প্রথম সেন্টেন্সটা ভালো মতো করে পড়ে ফেলবা, যে লোডশেডিং কি, হিউম্যান রাইটস কি, ডাউরি সিস্টেম কি, ডিয়াসপোরা কি, এনভায়রনমেন্ট পলিউশন কি, ড্রাগ এডিকশন কি। মানে যেই টপিকটা তোমাকে দিয়ে দিবে সেই টপিকের ডেফিনিশনটা সবার আগে ভালো মতো করে তোমার জানতে হবে, ওই টপিকের সংজ্ঞাটা তোমার জানতে হবে, এবং এই সংজ্ঞাটা সর্বপ্রথমেই তুমি লিখবা, প্রথম লাইনেই তুমি হচ্ছে কি সংজ্ঞাটা লিখবা, তোমার সংজ্ঞাটা লিখতে পারতে হবে। তুমি যদি প্রথম লাইনে সংজ্ঞা না লিখো, তুমি যদি প্রথম লাইনে সংজ্ঞা না লিখো, তুমি এই প্যারাগ্রাফের নাম্বারই পাবা না, প্যারাগ্রাফের নাম্বারই তুমি পাবা না। সো প্রথমেই তোমার কি করতে হবে, প্রথমেই তোমার কি করতে হবে, ডেফিনিশনটা লিখতে হবে। তার মানে এই প্যারাগ্রাফগুলো থেকে আমাদের সবার আগে ডেফিনিশনটা মনে রাখতে হবে, ডেফিনিশনটা পড়ে ফেলতে হবে, ডেফিনিশনটা জানতে হবে। ওকে, আচ্ছা এবার আসো প্রশ্ন।
দ্বিতীয় লাইনে, প্যারাগ্রাফের দ্বিতীয় লাইনে, প্যারাগ্রাফের দ্বিতীয় লাইনে তুমি কি লিখবা? আবারও বলতেছি, কোন একটা রাইটিং সেগমেন্টে, কোন একটা রাইটিং সেকশনে, সেটা সামারি হোক, সেটা প্যারাগ্রাফ হোক, সেটা কম্প্রিহেনশন হোক, সেটা কম্পোজিশন হোক, সেটা এসে হোক, সেটা ডায়লগ হোক, স্টার্টিংটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। তুমি স্টার্টটা যদি সুন্দর মতো করতে পারো, টিচাররা কিন্তু ভিতরের লেখা দেখে না, তোমার শুরুটাই দেখে, শুরুটাই দেখে এবং শেষটা দেখে। ওকে, সো দ্বিতীয় লাইনে আমরা কি লিখবো? না, এই যে আব্দুল্লাহ আল মামুন বলতেছে মূল বিষয় সম্পর্কে 1-2 লাইন লিখবো। না, মূল বিষয় সম্পর্কে 1-2 লাইন লেখা দিবা না। তুমি এখানে হচ্ছে ধরো রিপোর্ট রাইটিং করতেছো না, রিপোর্ট রাইটিং আর হচ্ছে প্যারাগ্রাফ রাইটিং ডিফারেন্ট। এই যে বলতেছে ইন্ট্রোডাকশন, আব্দুল্লাহ আল ফাহাদ বলতেছে ইন্ট্রোডাকশন, ইয়েস, ইন্ট্রোডাকশনেই তোমার হচ্ছে কি দিয়ে দিতে হবে? ইন্ট্রোডাকশনেই তোমার হচ্ছে ওই জিনিসটা কাকে বলে, ওই জিনিসটা কি, সেই জিনিসটা লিখতে হবে। নুসরাত জাহান ইমা বলতেছো যে সম্পর্কে লিখতে হবে তার ডেফিনিশন দিব ফার্স্ট লাইনে, একদম এইটাই করতে হবে তোমার। প্যারাগ্রাফ ইন্ট্রোডিউসার দিতে হবে। সানজিদা খাতুন বলতেছে প্যারাগ্রাফ ইন্ট্রোডিউসার, যে নামেই তুমি রাখো না কেন, তোমার প্যারাগ্রাফ ইন্ট্রোডিউসার বলো, ইন্ট্রোডাকশন বলো, ডেফিনিশন বলো, যেটাই বলো প্রথমে এটা দিতে হবে। ওকে, এবার বলো দ্বিতীয় লাইনে কি দিব? দ্বিতীয় লাইনে কি দিব? দ্বিতীয় লাইনে কি দিব? সানজিদা খাতুন বলতেছে ডেভেলপার। দ্বিতীয় লাইনে আমরা দিব হচ্ছে, দ্বিতীয় লাইনে দিব হচ্ছে, দ্বিতীয় লাইনে দিব হচ্ছে পরিচিতি, পরিচিতি, আইডেন্টিফিকেশন। খেয়াল করো, দেখো আইডেন্টিফিকেশন, যে না এই জিনিসটা পরিচিত কিভাবে, সবাই একটু খেয়াল করো। দেখো দ্বিতীয় লাইনে দিতেছে বেসিক or fundamental rights include human, social rights, civil rights, political rights, cultural rights, religious rights, economic rights, etc. ওকে, তাহলে পরিচিতি দিবে, পরিচিতি দিবে। এই প্রথম দুইটা লাইন খুবই খুবই গুরুত্বপূর্ণ। যারা হচ্ছে একটু উইক আছে ইংলিশে, যারা হচ্ছে ইংলিশে উইক, একটু লিখতে তাদের সমস্যা হয়, যারা হচ্ছে রাইটিং এ একটু উইক, যারা একটু প্র্যাকটিস কম করো, রিস্ক বেশি নিতে চাও, হ্যাঁ, তাদের জন্য বলতেছি তোমরা প্রথম দুইটা লাইন খুব ভালো মতো করে জেনে যাবা। যদি তোমার হচ্ছে এমন হয় যে না তোমার মেমোরাইজই করতে হয়, তুমি হচ্ছে ইংলিশটা আয়ত্ত করতে পারতেছো না, তুমি হচ্ছে প্যারাগ্রাফ গুলোর প্রথম দুইটা লাইন মুখস্থ করে যাবা, প্রথম দুইটা লাইন মুখস্থ করে যাবা, ঠিক আছে? প্যারাগ্রাফের প্রথম দুইটা লাইন মুখস্থ করে যাবা। সো আমার হচ্ছে কি পরিচিতি দিতে হবে। প্রথমে আমি দিলাম হচ্ছে কি ডেফিনিশন, সংজ্ঞা দিলাম, তারপর হচ্ছে পরিচিত, কোন জিনিস হিসেবে পরিচিত এই সেই জিনিসটা। হিউম্যান রাইটস কি হিসেবে পরিচিত, হিউম্যান রাইটস তোমার কাছে কি হিসেবে পরিচিত, আমার কাছে কি হিসেবে পরিচিত, সেইটা তুমি লিখবা। ওকে, তারপরে তারপরে আরেকটা কোশ্চেন করি, তারপরে আরেকটা কোশ্চেন করি। শেষ শেষ লাইনে, শেষ লাইনে কি লিখব? শেষ লাইনে কি লিখব? यस, এই যে হ্যাঁ, নুসরাত জাহান ইমা বলতেছো বেসিক ধারণা, একদম বেসিক ধারণা দিতে হবে। ওকে, বেসিক ধারণা দিতে হবে দ্বিতীয় লাইনে। এবার আসো শেষ লাইনে কি লিখব? এবার আসো শেষ লাইনে কি লিখব? টার্মিনেটর। দেখো প্যারাগ্রাফ দুই ধরনের আসতে পারে, ঠিক আছে? এক ধরনের আসতে পারে, প্রথম ধরন হতে পারে পজিটিভ,
আসতে পারে পজিটিভ প্যারাগ্রাফ, দ্বিতীয় আসতে পারে নেগেটিভ প্যারাগ্রাফ। পজিটিভ প্যারাগ্রাফ কি? ধরো হচ্ছে পজিটিভ প্যারাগ্রাফ আসতে পারে যে ধরো হচ্ছে ধরো ভালো কোনো একটা কিছু, ধরো হচ্ছে এই যে ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স, হ্যাঁ আসতে পারে ফিজিক্যাল এক্সারসাইজ, হ্যাঁ আসতে পারে হচ্ছে দ্য সিজন ইউ লাইক মোস্ট, হ্যাঁ আ উইন্টার মর্নিং, এগুলা ঠিক আছে। নেগেটিভ যেগুলো আসতে পারে ধরো হচ্ছে এনভায়রনমেন্ট পলিউশন, ব্যাড ইফেক্ট অফ স্মোকিং আসতে পারে, হ্যাঁ আসতে পারে হচ্ছে ওয়াটার পলিউশন, হ্যাঁ তারপর আসতে পারে হচ্ছে ডিসক্রিমিনেশন, জেন্ডার ডিসক্রিমিনেশন, হ্যাঁ ডায়াসপোরা আসতে পারে। তো যখন হচ্ছে পজিটিভ কোনো কিছু আসবে, যখন কিছু পজিটিভ আসবে তখন তোমার হচ্ছে যখন পজিটিভ কিছু আসবে তখন শেষে তোমার দিতে হবে হচ্ছে কনক্লুশন। কনক্লুশন দিতে হবে, যে কনক্লুশনে বলে দিতে হবে যে এই জিনিসটা প্র্যাকটিস করলে ভালো হবে, এই জিনিসটা প্র্যাকটিস চালায় দিতে হবে, মানুষের মধ্যে নিয়ে আসতে হবে, মানুষকে সচেতন করতে হবে এই জিনিসগুলো সম্পর্কে। ওকে, তার মানে কনক্লুশনে আমি দিব হচ্ছে কি, আমি দিব হচ্ছে রিমাইন্ডার, কনক্লুশনে আমি দিব হচ্ছে রিমাইন্ডার, কনক্লুশনে দিব আমি হচ্ছে অ্যাওয়ারনেস, কনক্লুশনে আমি দিব হচ্ছে অ্যাওয়ারনেস, কনক্লুশনে আমি দিব হচ্ছে কি, কনক্লুশনে আমি দিব হচ্ছে কি, কনক্লুশনে দিব হচ্ছে সাজেশন, কনক্লুশনে দিব হচ্ছে সাজেশন, ঠিক আছে। নেগেটিভ যদি কোনো কিছু থাকে, নেগেটিভ কোনো প্যারাগ্রাফের ক্ষেত্রে আমরা দিব হচ্ছে কি প্রিভেনশন, কিভাবে সেটা প্রিভেন্ট করা যায়, প্রিভেনশন দিতে হবে, প্রিভেনশন দিতে হবে যে এটাকে কিভাবে প্রিভেন্ট করা যায়, কিভাবে রিকমেন্ডেশন দিব যে এই জিনিসটা করা উচিত, এই জিনিসটা করা উচিত, ঠিক আছে। তারপরে হচ্ছে কি, তারপরে হচ্ছে কল করব, সবার আগায় আসা উচিত, সবার এই জিনিসটাতে আগায় আসা উচিত। গভর্নমেন্ট একলাই হচ্ছে এই কাজটা করতে পারবে না, আমাদের সবার হচ্ছে এখানে আগায় আসা উচিত। সো শেষের দিকে আমাদের এই জিনিসগুলো লিখতে হবে, এই ধাঁচে লিখতে হবে। যেমন ধরো এইখানে যে প্যারাগ্রাফটা দেওয়া আছে হিউম্যান রাইটস প্যারাগ্রাফটা দেখো, হিউম্যান রাইটস প্যারাগ্রাফের এই যে দেখো হিউম্যান রাইটস প্যারাগ্রাফের শেষের দিকে কি লিখতেছে দেখো, একদম বেসিক লেখা, এখানে কিন্তু অনেক কঠিন করে লিখতে হবে এমন কোনো কথা নাই। শেষের দিকে কি লিখতেছে, we have to create awareness among people about its bad effect in the society। সেটা কি, এটাই নাকি? ও না স্যার, এই যে দেখো ডাউরি সিস্টেম এর কথা তো, এই যে দেখো হিউম্যান রাইটস সম্পর্কে কি বলতেছে, হিউম্যান রাইটস সম্পর্কে কি বলতেছে দেখো, বলতেছে it is essential that people need freedom to exercise their rights, হ্যাঁ সাজেশন দিচ্ছে, but in our country they are often neglected by established politics and socio-economic activities, yet there is simple scope for improvement in the status of human rights। বুঝা গেছে, সাজেশন দিচ্ছে এখানে হচ্ছে কি কনক্লুড করতেছে, মানুষকে অ্যাওয়্যার করতেছে যে না এই জিনিসটা সম্পর্কে সচেতন হইতে হবে, আমাদের দেশে সচেতনতা দরকার, আমাদের দেশে মানুষের হিউম্যান রাইটস নাই। সো এই তিনটা জিনিস তোমার হচ্ছে একটা প্যারাগ্রাফে কিন্তু তিনটা পার্টি থাকে, একটা হচ্ছে কি ইন্ট্রোডাকশন থাকে, একটা বডি থাকে, একটা কনক্লুশন থাকে। ওই জিনিসগুলো পড়াচ্ছি না, তোমার সর্বপ্রথমে আমি কিন্তু তোমাকে আমি হচ্ছে অ্যাজ এ তোমার হচ্ছে একটা দুর্বল স্টুডেন্ট তুমি কি করবা সেটা বলতেছি। তোমার প্রথম লাইনে ডেফিনেশন, দ্বিতীয় লাইনে হচ্ছে পরিচিতি, শেষ লাইনটা হচ্ছে তোমার কি দিতে হবে, কনক্লুশনে তুমি কি দিবা। এই তিনটা জিনিস যদি তুমি ঠিকমতো লিখতে পারো, প্যারাগ্রাফে দেখবা যে হচ্ছে 7 আউট অফ 10 পাওয়া যায়, 7 আউট অফ 10 পাওয়া যায় একদম অল্প এফোর্টে। আর যদি একটু ভালো লিখো তাহলে দেখবা যে হচ্ছে 8-9 আউট অফ 10 পাওয়া যায়, ঠিক আছে। তো এখানে আমি প্যারাগ্রাফ গুলো দিয়ে দিছি, তোমরা এই প্যারাগ্রাফ গুলো পড়বা, ঠিক আছে। এই প্যারাগ্রাফ গুলো পড়ে ফেলবা, সামনে ছুটি আসতেছে অনেক, এই ঈদের ছুটি আছে, হ্যাঁ রোজার ছুটি আছে, কলেজ ছুটি আছে, এই ছুটির ভিতরে এই প্যারাগ্রাফ গুলো পড়ে ফেলতে হবে, এই প্যারাগ্রাফ গুলো পড়ে ফেলতে হবে। ওকে ওকে, এবার আসো স্টোরি রাইটিং। স্টোরি রাইটিং সম্পর্কে কি জানো একটু বলো তো দেখি।
পজিটিভ হলেও কনক্লুশন দিতে হবে, নেগেটিভ হলেও কনক্লুশন দিতে হবে। বাট কনক্লুশনে কি কি জিনিস দিব? পজিটিভ হলে মানুষকে অ্যাওয়্যার করতে হবে, মানুষকে কিছু রিকমেন্ড করতে হবে। আর নেগেটিভ হলে প্রিভেনশন দেখাইতে হবে, রিকমেন্ড করতে হবে, মানুষকে কল করতে হবে যে আসো আসো একসাথে মিলে হচ্ছে আমরা এটা সমাধান করি। হ্যাঁ, একসাথে মিলে আমরা সমাধান করি। এই জিনিসগুলো আনতে হবে। ওকে, এবার তোমাদেরকে জিজ্ঞেস করি, তোমরা কি স্টোরি রাইটিং করতে পারো? স্টোরি রাইটিং সম্পর্কে আইডিয়া আছে? প্যারাগ্রাফ কত পেজ লিখবো এটা ডিপেন্ড করে তোমার হাতের লেখার উপর, তুমি কি ধরনের লিখতেছো, কি কন্টেন্ট লিখতেছো, তুমি হচ্ছে ভিতরে ইনফরমেশন কিরকম দিচ্ছ, হ্যাঁ তোমার হাতের লেখার সাইজ কতটুকু ফাঁকা দাও, এটার উপর নির্ভর করে। ঠিক আছে, অনেকে বলে যে 1.5 পৃষ্ঠা লিখলেই, যদি তোমার হাতের লেখা হচ্ছে একটু মডারেট সাইজের হয় 1.5 থেকে 2 পৃষ্ঠা লিখলেই হয়ে যাবে। তোমার হাতের লেখা যদি বড় হয় অনেকে 4 পৃষ্ঠাও লিখে ফেলে। হ্যাঁ, বাট আমি বলবো যে তোমাকে যেই প্যারাগ্রাফটা লিখতে বলছে সেটা যদি তুমি কনসাইসলি লিখতে পারো, তোমাকে যেই জিনিসটা জানতে চাইছে, যেই ইনফরমেশন গুলো জানতে চাইছে সেই জিনিসগুলো দিয়ে তুমি যদি হচ্ছে 1.5 পৃষ্ঠা 1 পৃষ্ঠার মধ্যেও সুন্দর মতো করে লিখতে পারো, তাইলেও ফুল মার্কস পাওয়া যায়। ঠিক আছে, 8-9 পাওয়া যায়। ওকে, এখানে হচ্ছে পেজটা ম্যাটার করে হচ্ছে তুমি প্যারাগ্রাফটা কি ধাঁচে লিখতেছো সেটার উপর। ওকে, কমপ্লিটিং স্টোরি আগে কমন আসতো, হ্যাঁ, কিন্তু এখন যে জিনিসটা হয়েছে তোমাদের সেটা হচ্ছে যে তোমাদের এখন হচ্ছে ক্রিয়েটিভ স্টোরি চলে আসে। এখন আর কমন পড়ার জায়গা নেই। ক্রিয়েটিভ স্টোরি জিনিসটা কি এটা আগে তোমাদেরকে বুঝাই। ক্রিয়েটিভ স্টোরি মানে হচ্ছে তুমি নিজের মতো করে হচ্ছে একটা স্টোরি লিখবা। ধরো এখন যে জিনিসটা হচ্ছে যে বেশি বেশি করে ক্রিয়েটিভ স্টোরি লিখতে বলতেছে, বাট ক্রিয়েটিভ স্টোরি গুলো হচ্ছে আমরা বইয়ের আদলেই লিখে ফেলতেছি। এই কারণে দেখা যায় স্টোরিতে আমাদের মার্কস গুলো আসে না। আমাদের স্টোরি বিল্ড আপ করতে হবে। ধরো তোমাকে 2 লাইন দিয়ে দিয়েছে, এখন এইটা হচ্ছে তুমি তোমার মতো করে স্টোরি লিখবা। তুমি যদি আরেকজনের খাতা দেখে লিখে ফেলো বা বইয়ে যেটা আছে সেটা দেখে লিখে ফেলো, টিচাররা কিন্তু মার্কস দিবে না। সো তোমার হচ্ছে কি ঘটনা তৈরি করার ক্ষমতা থাকতে হবে এবং নতুন নতুন সেন্টেন্স তৈরি করার ক্ষমতা থাকতে হবে। এই কারণেই আমি তোমাদেরকে বলছিলাম যে আমরা কিন্তু হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্সের উপর 3টা ক্লাস নিছি। প্রথমে হচ্ছে বেসিক, তারপর হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্সের রুলস, আর 3 নাম্বার ক্লাস হচ্ছে প্র্যাকটিস, গত দিন করলাম। ঠিক আছে, সো এই 3টা ক্লাস কিন্তু তোমাদের বেসিক একটা সেন্টেন্স মেক করতে হলে কিভাবে সেন্টেন্স মেক করতে হয়, নতুন সেন্টেন্স কিভাবে বানাইতে হয়, কিভাবে লিখতে হয়, এই জিনিসটা তোমাদেরকে বলে দিছি। সো ওই ক্লাসটা তোমরা করলে তুমি হচ্ছে নতুন নতুন সেন্টেন্স ডেভেলপ করতে পারবা। আর কমপ্লিটিং স্টোরি মানে ক্রিয়েটিভ স্টোরিতে কিন্তু তোমার হচ্ছে কি নতুন সেন্টেন্স তৈরি করতে হবে। ধরো হচ্ছে তুমি একটা ঘটনা চিন্তা করলা বাংলায়, ওটাকে ইংলিশে ট্রান্সলেট করে লিখে ফেলতে হবে। সো ক্রিয়েটিভ স্টোরির ক্ষেত্রে তোমার হচ্ছে কি বেশি বেশি স্টোরি লিখতে পারতে হবে, বেশি বেশি স্টোরি লিখতে হবে, বেশি বেশি স্টোরি জানতে হবে তোমার, এবং সাথে সাথে বাংলা চিন্তাটাকে ইংলিশে কনভার্ট করে ফেলতে হবে। ঠিক আছে, ওকে, বাংলা খুদে গল্পর মতো, রাইট? সো ক্রিয়েটিভ স্টোরি গুলো কিন্তু এখন পড়তে হবে। এখন দেখো এখানে কিন্তু অনেকগুলো স্টোরি দেওয়া আছে, হ্যাঁ, এগুলো কি কাজের? এগুলো তুমি পড়ে ফেলবা, মুখস্থ করার দরকার নেই, স্টোরিগুলো জানবা। আর যখন হচ্ছে ক্রিয়েটিভ স্টোরি আসবে এই আদলেই নিজের মতো করে একটু ডিফারেন্ট করে লিখে ফেলতে হবে। এই কারণেই হচ্ছে কি তোমার এই জিনিসগুলো পড়তে হবে। তুমি যত বেশি দেখবা যে স্টোরি পড়তেছো, স্টোরি জানতেছো, ধরো এখানে সাজেশন আকারে এখানে ধরো হচ্ছে 20-30টা স্টোরি আমি দিয়ে দিছি, এই 20-30টা স্টোরি যদি তোমার জানা থাকে, পরীক্ষার হলে যদি এমন একটা সিচুয়েশন দিয়ে দেয়, আমার মনে হয় না যে তোমার লিখতে সমস্যা হবে। বাট তুমি যদি না পড়ে যাও তখন দেখবা যে লিখতে সমস্যা হবে। ওকে, সো তোমার পড়তে হবে। ঠিক আছে, তোমার পড়তে হবে। তো স্টোরি
নিয়ে আলোচনা চলে গেল। স্টোরি, এখন ক্রিয়েটিভ স্টোরি আসে। সো স্টোরি বানাইতে পারতে হবে। ইনফর্মাল লেটার দিয়ে দিছি, যদিও তোমাদের সিলেবাসে নাই। গ্রাফ চার্ট, গ্রাফ চার্টটা অনেক ইম্পর্টেন্ট। গ্রাফ চার্টে অনেকেই খারাপ করে, গ্রাফ চার্টে অনেকেই খারাপ করে। সো গ্রাফ চার্টে কিভাবে ভালো করা যায়? গ্রাফ চার্ট কে কে পারো? স্যার আপনার টি শার্টে আপনি তো পাঞ্জাবি পরবেন স্যার। আপনি যেই হারে হচ্ছে ইফতার পার্টি করতেছেন, আমাদেরকে ইফতার পার্টিতে দাওয়াত দিচ্ছেন না। আর আমরা হচ্ছে এইভাবে হচ্ছে রোজা রমজান মাসে রাত বিরাত আমরা হচ্ছে স্টুডেন্টদেরকে নিয়ে ক্লাস করতেছি, আমাদেরকে ইফতারে দাওয়াত দিচ্ছেন না। আপনার টি শার্ট দেওয়া হবে না। স্টোরি এর লাস্টে হচ্ছে তুমি স্টোরিটাকে কনক্লুড করবা তোমার মতো করে, যে তুমি হচ্ছে কিভাবে ধরো হচ্ছে এই স্টোরিটা থেকে তুমি কি শিখলা সেই জিনিসটা লিখতে পারো। স্টোরি থেকে আমাদের জানার কি জিনিস আছে এই জিনিসটা লিখবা। বা হচ্ছে ধরো হচ্ছে এই 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 গল্পটা হচ্ছে অনেকের জন্য এই শিক্ষা দেয়, এই জিনিসগুলাই লিখে ফেলবা। সবচেয়ে ভালো হয় হচ্ছে স্টোরি থেকে আমরা কি শিখলাম, কি অ্যাওয়ারনেস ক্রিয়েট হলো, সেই জিনিসটা লিখবো। ওকে, সিলেবাসে নাই। আচ্ছা, গ্রাফ চার্টটা খুবই সহজ বাট একটু ক্রিটিক্যাল। গ্রাফ চার্টে খুবই সহজ বাট একটু ক্রিটিক্যাল। হ্যাঁ, এই জিনিসটাতে তোমার হচ্ছে আমি তোমাদেরকে হচ্ছে যারা দুর্বল, যারা হচ্ছে গ্রাফ চার্ট একদমই পারো না, তোমাদের জন্য গ্রাফ চার্টের জন্য আলাদা আরেকটা ক্লাস নিব। ঠিক আছে, এটা একটু মনে করে দিও তোমাদের শেষের দিকে। এখন হচ্ছে গ্রাফ চার্টের ক্লাস নিয়ে তেমন কোনো ইয়া হবে না, দেখা যাবে যে হচ্ছে তোমরা ইয়া করবা। তবে এখন একটু বেসিক দিয়ে দিই, সেটা হচ্ছে প্রথমেই গ্রাফ চার্টটা লিখতে হলে প্রথমে হচ্ছে গ্রাফটা কি ট্রেন্ড দেখাচ্ছে সেই জিনিসটা ওভারভিউ দিয়ে দিতে হবে। ঠিক যেমন হচ্ছে পুরা গ্রাফ চার্টের ওভারভিউ প্রথম লাইনে দিয়ে দিতে হবে। সবাই একটু খেয়াল করো। দেখো, গ্রাফ চার্ট ক্লিয়ারলি শোজ দ্য নাম্বার অফ ইন্টারনেট ইউজার্স ইন বাংলাদেশ। এটা তো খুব ভালো কথা বলেই দিল। হ্যাঁ, এই যে দেখো বলতেছে কি, এই যে বাড়তেছে না, দ্বিতীয় লাইনেই বলে দিছে। দেখো দ্বিতীয় লাইনেই বলে দিছে, ইট শোজ, এটা দেখায় the number of internet user has increased a large extent। তাহলে ইন্টারনেট ইউজার গুলো যে বাড়ছে, এই যে দেখো ইনক্রিজ করছে, এটা বলে দিছে। কিন্তু একদম প্রথম লাইনেই, দ্বিতীয় লাইন পরে আমি বুঝে গেছি যে না, এই গ্রাফ চার্টটা কি বলতেছে। অনেকে যে কাজটা করে, নিজের মাধুরী মিশায় নিজের মনের কথা লিখে ফেলে, বা হচ্ছে বাস্তবিক কথা লিখে ফেলে। বাস্তবিক কথা এখানে লিখতে বলে নাই তোমাদেরকে, তোমাকে নিজের মনের মাধুরী মিশায় লিখতে বলে নাই। তোমাকে জাস্ট এই গ্রাফটা কি সেটা ভাষায় প্রকাশ করতে বলছে, লিখে ফেলতে বলছে। সো এখানে যেভাবে আছে তুমি সেভাবে লিখে ফেলতে পারো। 2টা সালের কম্পারিজন করতে পারো, 3টা সালের কম্পারিজন করতে পারো, এই 2 সালের কম্পারিজন করতে পারো, প্রথম সাল থেকে শেষের সালের কম্পারিজন করতে পারো। এভাবে কম্পারিজন করে লিখে দিবা। তবে প্রথম দিকে এই যে প্রথম স্টার্টারটা এবং দ্বিতীয় লাইনে হচ্ছে পুরো গ্রাফ চার্টটা কি শো করতেছে সেই জিনিসটা, যে বাড়তেছে না কমতেছে না মডারেট বাড়া ওঠানামায় আছে, হ্যাঁ, সেই জিনিসটা বলে দিতে হবে। ওকে ওকে, সো গ্রাফ চার্ট গুলো আমি এখানে দিয়ে দিছি। গ্রাফ চার্টটা খুবই সহজ, তুমি যদি জাস্ট একটু প্র্যাকটিস করো। কয়েক ধরনের গ্রাফ চার্ট আছে। এই যে দেখো এখানে আবার কি আছে, নাম্বার অফ এখানে কি আছে দেখো, এখানে আছে নাম্বার অফ পিপল লিভিং বিলো দ্য পভার্টি লাইন। তাহলে কি এটা এক সময় বাইরে আবার কমার দিকে গেছে, তাহলে এটা বলতে হবে। তো যেটা বাইরে নামছে সেটা বলতে হবে যে বাড়ছিল। at first it has increased
a bit increased, but then after 2004 it has declined. ঠিক আছে, এভাবে করে বলে দিতে হবে, প্রথম লাইনে হচ্ছে একটা ওভারভিউ দিয়ে ফেলতে হবে। ঠিক আছে, সো এই হচ্ছে গ্রাফ চার্ট গেল। অনেক ধরনের গ্রাফ চার্ট আছে, সেগুলো এখানে দেওয়া আছে। এই যে ধরো হচ্ছে এই যে এরকম গ্রাফ চার্টও আসতে পারে তোমাদের। হ্যাঁ, গার্লস এডুকেশন, ইমপ্রুভ হেলথ নিউট্রিশন, রিডিউস পপুলেশন গ্রোথ, গার্লস এডুকেশন করলে কি কি সুবিধা পাওয়া যায়, এই জিনিসগুলো এইভাবে এই জিনিসটাই ব্যাখ্যা করে দেওয়া আছে। তো এখানে হচ্ছে পজিটিভ ইমপ্যাক্টের কথা বলা আছে, হ্যাঁ, ফর देयर ওন বেটারমেন্ট। ঠিক আছে, তো এই হচ্ছে গ্রাফ চার্ট, অনেকগুলা গ্রাফ চার্ট দেওয়া আছে, সেই গ্রাফ চার্ট গুলো তোমরা দেখে ফেলবা। এই যে দেখো পাই ডায়াগ্রাম, হ্যাঁ, পাই চার্টও এখানে দেওয়া আছে। পাই চার্ট গুলো তোমাদের দেখতে হবে, পাই চার্ট গুলো দেখে হচ্ছে তোমাদের গ্রাফ চার্ট লিখতে হবে। এটা হচ্ছে তুমি যত বেশি দেখবা যে হচ্ছে গ্রাফ চার্ট তুমি যত বেশি লিখতেছো, যত বেশি পড়তেছো, পড়ে বুঝতেছো, ততই তোমার হচ্ছে দেখবা যে হচ্ছে কি ফ্লুয়েন্সি আসতেছে। রাইটিং পার্টটা হচ্ছে যত বেশি তুমি লিখবা তত বেশি তোমার ফ্লুয়েন্সি চলে আসবে। ঠিক আছে, তত বেশি তোমার ফ্লুয়েন্সি চলে আসবে। ওকে, অনেকগুলা গ্রাফ চার্ট দেওয়া আছে। ওকে, এই গেল হচ্ছে ফার্স্ট পেপারের রাইটিং পার্ট, এই গেল হচ্ছে ফার্স্ট পেপারের রাইটিং পার্ট। ওকে, ফার্স্ট পেপারের রাইটিং পার্ট গেল। সেকেন্ড পেপারে আছে হচ্ছে প্যারাগ্রাফ আছে। ঠিক আছে, অ্যাপ্লিকেশন আছে, স্যার প্যারাগ্রাফ কেন বলতেছি, অ্যাপ্লিকেশন আছে। অ্যাপ্লিকেশনে তোমাদেরকে আমি একটা জিনিস সাজেশন করব। এখন যে জিনিসটা হইছে, আমরা অ্যাপ্লিকেশন হইলেই আমরা বলি যে আই বেগ মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট। এই জিনিসটা খুবই ক্লিশে একটা ধারণা হয়ে গেছে, সবাই এই সেন্টেন্সটা লিখে। সো এই সেন্টেন্সটা লিখলে টিচাররা দেখা যায় হচ্ছে কি ত্যক্ত বিরক্ত হয়ে যায় যে একই সেন্টেন্স সবাই কেন লিখতেছে। সো তুমি হচ্ছে একটু ডিফারেন্ট কিছু লিখবা। হ্যাঁ, ঠিক আছে, তুমি একটু ডিফারেন্ট কিছু লিখবা। দেখো, আই উড লাইক টু স্টেট দ্যাট, ওকে, আই বেগ মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট, দরকার নাই, একই জিনিস সবাই লিখতেছে, তুমি একটু ডিফারেন্ট কিছু লেখো, দেখবা যে হচ্ছে টিচাররা একটু খুশি হবে। সো অ্যাপ্লিকেশনে আই উড লাইক টু স্টেট দ্যাট, এটাই পোলাইট এক্সপ্রেশন। এই দেখো এটাকে একটু সুন্দর করে লিখছে। এই যে দেখো, উইথ ডিউ রেসপেক্ট আই বেগ টু স্টেট দ্যাট, একটু ঘুরে লিখছে, একটু সুন্দর করে লিখছে, একটু ডিফারেন্ট কিছু লিখছে। ওকে, দেখবা যে নাম্বার ভালো পাচ্ছ। একটু ঘুরে লিখবা। আবার দেখো, এই দেখো, we the student of your college would like to draw your kind attention to the fact that, এই যে এই লাইনটা হচ্ছে মনে করে ফেলো না, এই লাইনটা হচ্ছে মেমোরাইজ করে ফেলো, এই লাইনটা মনে করে ফেলো, এই লাইনটা লিখে ফেলো। তুমি অ্যাপ্লিকেশন আসলে এই লাইনটা লিখে ফেলবা। সবাই একটা জিনিস করে যে অ্যাপ্লিকেশনে ওই আই বেগ মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট দেয়, এটাই হচ্ছে কি ক্লিশে হয়ে যায়। টিচাররা দেখে যে সবাই একই রকমের অ্যাপ্লিকেশন লিখছে, নাম্বার কমায় দেয়। তুমি যদি হচ্ছে সুন্দর করে অ্যাপ্লিকেশনটা স্ট্রাকচার ওয়াইজ লিখতে পারো, অ্যাপ্লিকেশনে কিন্তু ফুল মার্কস পাওয়া যায়, অ্যাপ্লিকেশনে কিন্তু অঙ্কের মতো মার্কস। ওকে, আমি হচ্ছে কয়েকটা পার্ট দেখাই দিই, যেই পার্টগুলো তোমরা ভুলে যাও এবং হচ্ছে তোমরা অ্যাপ্লিকেশনে মার্কস কম পাও এই কারণে। দেখো, সর্বপ্রথমেই হচ্ছে তুমি ডেট দিবা। কোন ডেট দিবা? ডেট অফ ইওর এক্সাম, যেই দিতে পরীক্ষা হচ্ছে প্রথমে ডেট দিবা। ওকে, একদম সিরিয়ালে সোজা, কোনো ব্যাখ্যা দ্বারার দরকার নাই, টু লেখার দরকার নাই, দা প্রিন্সিপাল। অনেকে প্রিন্সিপাল বানানটা ভুল করো, প্রিন্সিপাল বানানটা একটু দেখে নাও। তারপরে তোমার কলেজের নাম, ঠিক আছে, যদি এখানে কলেজের নাম উল্লেখ থাকে, যেই কলেজের নাম দিবে সেই কলেজের নাম দিবা। আর যদি উল্লেখ না থাকে তোমার কলেজের নাম লিখো, অথবা তুমি XYZ কলেজ স্কুল এন্ড কলেজ লিখো, কোনো সমস্যা নেই। তারপরে ওটার ঠিকানা দিবা, তারপরে সাবজেক্ট দিবা। সাবজেক্টে অনেকে ভুল করে, অনেকে দেয় হচ্ছে অ্যাপ্লাইং ফর, এভাবে করে দেয় রিকোয়েস্টিং ফর,
দরকার নাই, তুমি অ্যাপ্লিকেশন লিখতেছ না, অ্যাপ্লিকেশন ফর প্রোভাইডিং সাউন্ড সিস্টেম, অ্যাপ্লিকেশন ফর প্রোভাইডিং সাউন্ড সিস্টেম। ওকে, সো এইভাবে তুমি হচ্ছে স্টার্ট করলা স্যার, স্যার দিয়ে কমা দিলা, স্যার অবলিক ম্যাডামও দিতে পারো, উই ডোন্ট নো যে সে প্রিন্সিপাল কি ম্যাডাম না স্যার, স্যার অথবা ম্যাডাম দিতে পারো। তবে এখন কিন্তু হচ্ছে স্যার ম্যাডামের কোনো ইয়া নাই, ঠিক আছে, এখন কিন্তু স্যার ম্যাডামের কোনো ইয়া নাই, সবাই স্যার, ম্যাডামরাও স্যার। ওকে, তারপরে তুমি স্টার্ট করলা। তারপরে এই যে এখানে লাস্টের দিকে আমরা কি লিখি, therefore pray and hope that you would be kind enough, হ্যাঁ এটারও একটু চেঞ্জ করো, we therefore pray and hope that you would be kind enough, এটা দেখো এখানে এইটাই আছে। আমরা একটু ডিফারেন্ট কিছু লিখি, আমরা একটু ডিফারেন্ট কিছু লেখার ট্রাই করি, কি লেখা যায়, এই দেখো এখানে দেওয়া আছে, under the above circumstances, your honor is requested to arrange a seat for me in the college hostel, বুঝছো? সো এই যে এই লাইনগুলা একটু ডিফারেন্ট লাইনগুলা, যেটা হচ্ছে সবাই লিখে না, সেগুলো একটু লেখার ট্রাই করবা, দেখবা যে অ্যাপ্লিকেশনে তুমি ফুল মার্কস পাচ্ছ, যদি তুমি হচ্ছে এই জিনিসগুলা লিখে ফেলতে পারো। ওকে, সো হচ্ছে প্যারা অ্যাপ্লিকেশন গেল সেকেন্ড পেপারের, অনেকগুলো অ্যাপ্লিকেশন আমি এখানে দিয়ে দিছি, ওকে, এই সিবিইউ আছে, 37টা অ্যাপ্লিকেশন দিছি। ওকে, ইমেল রাইটিং আছে, ইমেল রাইটিং তোমরা আমার চেয়ে ভালো পারো, ইমেল রাইটিং এ আমরা যে জিনিসটা করি, ইমেল রাইটিং আমাদের মনে রাখতে হবে, এ দেখো ইমেল রাইটিং এ অনেক সময় সাবজেক্ট, তারপরে ফ্রম, তারপরে টু, তারপরে হচ্ছে বডি। স্যার সাবজেক্টে অ্যাপ্লিকেশনের আগে এন অ্যাপ্লিকেশন দিলে কি ভুল হবে? আচ্ছা, না এন অ্যাপ্লিকেশন দিলে ভুল হবে না, তবে এন অ্যাপ্লিকেশন দেওয়ার তো দরকার নেই, কারণ এটা তো একটা অ্যাপ্লিকেশন, এন অ্যাপ্লিকেশন দেওয়ার কি দরকার, অ্যাপ্লিকেশন ফরই দিয়ে দাও, ঠিক আছে। ওকে, অ্যাপ্লিকেশন কি 2 পেজ যাওয়া যায় কিনা? অ্যাপ্লিকেশন 2 পেজ যাওয়া যাবে, তোমার হাতের লেখা যদি একটু বড় হয় তাহলে 2 পেজ যাওয়া যাবে, তাই সেই ক্ষেত্রে তোমার হচ্ছে কি এইভাবে লিখতে হবে, ধরো হচ্ছে এরকম, ঠিক আছে, এইখানে লিখবা, এখানে লিখবা, তাহলে 2 পেজ যাওয়া যাবে। যদি হচ্ছে ধরো তুমি হচ্ছে এই পেজে লিখে ফেলো, তাহলে কিন্তু আর পরের পেজে যাওয়া যাবে না, তোমার এই পেজের মধ্যেই কমপ্লিট করতে হবে। সো এখন থেকেই চেষ্টা করবা যে হচ্ছে যখনই হচ্ছে তুমি অ্যাপ্লিকেশন লিখবা এই 2 পেজে লিখবা, ঠিক আছে, এই 2 পেজে গেলে কোনো সমস্যা নাই। একদম আলোচনার শেষের দিকে চলে আসছি, এই ইমেল দিয়েই তারপরে আরো কিছু প্যারাগ্রাফ আছে, সেকেন্ড পেপারের জন্য কিছু প্যারাগ্রাফ আছে, সেগুলো তোমরা একটু দেখে নিও, প্যারাগ্রাফ নিয়ে আলোচনা হয়ে গেছে। ওকে, সো এই 60 পেজের পিডিএফটা তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি, তোমাদের যদি রাইটিং নিয়ে আর কোনো কোশ্চেন থাকে একটু বলতে পারো। ওকে, আজকে এইগুলো কিন্তু সবার পড়া দিয়ে দিলাম, রাইটিং সেকশনে কিন্তু আর কোনো ক্লাস হবে না, গ্রাফ চার্ট নিয়ে একটা ক্লাস হবে, ঠিক আছে, গ্রাফ চার্ট কিভাবে লিখতে হয় যারা দুর্বল আছে। ওকে, কারো কোনো কোশ্চেন আছে কিনা? সিবি এখন আসে না, সিবি এখন হচ্ছে 8 9 10 এই সিবি আসে, এখন আর এইচএসসি তে সিবি আসে না। ওকে, তারপর সিবি দিয়ে দিছি। ওকে, আচ্ছা শেষের দিকে চলে আসছি, একটু আড্ডা মারি তোমাদের সাথে।
একটু শেষের দিকে চলে আসছি, একটু তোমাদের সাথে আড্ডা মারি। বলো তোমাদের কার কার শপিং শেষ? কে কে শপিং করে ফেলছো, শেষ করে ফেলছো, নাকি অনেকেরও শপিং বাকি আছে ঈদের? এই বছর রোজার ঈদ, এই বছর তোমরা 25 ব্যাচ যারা আছো, এসএসসি 25 ব্যাচ এবং এইচএসসি 25 ব্যাচ, দুই ব্যাচেরই হচ্ছে কি একদম অভাগা অভাগা ব্যাচ। এসএসসি 25 ব্যাচের যারা আছো তারা হচ্ছে কি রোজার ঈদটার পরেই একদম এসএসসি পরীক্ষা, আর এইচএসসি 25 ব্যাচের হচ্ছে কোরবানির ঈদের পরেই পরীক্ষা, মানে ঈদ মাটি, ঈদ বলে কোনো কিছু নাই। হ্যাঁ, সামারি ক্লাস হয়েছে, সামারি, ফ্লো চার্ট, ওপেন এন্ডেড কোশ্চেন, এগুলো ক্লাস হয়েছে। আচ্ছা, অনেকগুলো কোশ্চেন, সো দুইটা থাকবে, একটা দিতে হবে। দুইটা থেকে একটা দেখ, একটা থাকবে একটা দেখ, তোমার দুইটাই শিখে যেতে হবে, ঠিক আছে? ওকে, এটা গেল। ফয়েজ রাফি বলতেছে দেখছেন কিনা, কিছু দেখছিলাম, বাংলাদেশ দুইটা গোল করতে পারতো বাট করতে পারেনি। ওকে, তো খুবই ভালো, খারাপ লাগতেছে, গোল শূন্য ড্র করছে বাংলাদেশ। খুবই আশা ছিল বাংলাদেশ হচ্ছে একটু জিতবে ইন্ডিয়ার সাথে। নুসরাত জাহান ইমা বলতেছে কমপ্লিট ঈদের শপিং, আহারে কমপ্লিট করে ফেলছো। আব্দুল্লাহ রহমান হচ্ছে, আব্দুল্লাহ রহমান বলছে নো, আরে আস আস আস। সেকেন্ড পেপারে প্যারাগ্রাফ আসে না, তবে অনেক সময় ফার্স্ট পেপারে আনসিন প্যারাগ্রাফ গুলো চলে আসে, মানে সেকেন্ড পেপার থেকে প্যারাগ্রাফ গুলো চলে আসে, সো সেকেন্ড পেপারে প্যারাগ্রাফ গুলো পড়তে হবে। হ্যাঁ, 3-0 হতে পারতো। না, প্যারাগ্রাফ আসলে একটা আসবে। সানজিদা খাতুন খুব কষ্টে বলতেছে কোন ঈদেই হচ্ছে এনজয় করতে পারলাম না। আসলে ঈদটা হচ্ছে, আমি যতটুকু আমার অভিজ্ঞতা থেকে বলি, ঈদটা হচ্ছে আমরা যখন হচ্ছে আমার মনে হয় যে হচ্ছে 6-7 পর্যন্তই হচ্ছে ঈদটা মজা, 7-এর পরে থেকে আর ঈদ মজা হয় না, বকশিসও পাওয়া যায় না তেমন, হচ্ছে শপিং এর প্রতি হচ্ছে প্যারেন্টসদের খেয়াল থাকে না। হ্যাঁ, তো 7-8-এ উঠা মনে হয় যে না ঈদটা হচ্ছে নিরস হয়ে যাচ্ছে। 6-7 পর্যন্ত ঈদটা ঠিক আছে, খুব খুব মজা লাগে, হচ্ছে সবাই সালামি টালামি দেয়, ঈদে হচ্ছে নতুন কাপড় পরা, বন্ধু বান্ধবীদের সাথে হচ্ছে ঘুরতে যাওয়া, পার্কে যাওয়া। হ্যাঁ, বন্ধুদের সাথে মিলে হচ্ছে খুব পার্কে যেতাম, ধরো তোমার হচ্ছে এই যে নন্দন ফ্যান্টাসি পার্কে যেতাম, মজা করতাম একসাথে সবাই মিলে গিয়ে। হ্যাঁ, বা হচ্ছে ফ্যামিলি থেকেও নিয়ে যাইতো। হ্যাঁ, ঈদের একটা অন্যরকম একটা আমেজ ছিল, বা হচ্ছে আত্মীয় স্বজনের বাসায় যাওয়া, হ্যাঁ ওইখানে গিয়ে থাকা, হ্যাঁ ওই জায়গায় এলাকা ঘোরা, ওই জিনিসটা ছিল। কিন্তু এই 6-7 এই এই তোমরা হচ্ছে এইচএসসি লেভেলে উঠে গেছে, এখন আর ঈদে ওরকম মজা পাবা না, দেখবা যে হচ্ছে দিনটা অন্যভাবেই কাটায় যাচ্ছে। ইটস বেটার যে হচ্ছে ধরো হচ্ছে সারা দিনটা হচ্ছে ঈদটাকে এনজয় করলা, রাত্রে বেলা গিয়ে পড়তে বসলা, এটাই সবচেয়ে বেশি ভালো হয়। ওকে, তো এখন আর ঈদে অত বেশি মজা হয় না। এ আমাকে টাকা দাও, আমি মার্কেট করি, আমাকে টাকা দিলে আমিও তো মার্কেট, আমার তো মার্কেটিং হয় নাই। এই যে দেখো এসিএস এর টি শার্ট পরে ক্লাস নিচ্ছি। ওকে, তো এই শীটটা দিয়ে দিচ্ছি এখনই, তোমরা সবাই হচ্ছে ক্লাসটা শেষ হওয়ার পরে 2-3 মিনিট লাগবে, আমি হচ্ছে ক্লাসটা শেষ হওয়ার পরেই ক্যাপশনে ড্রাইভ লিঙ্কটা দিয়ে দিচ্ছি, ড্রাইভ লিঙ্কেই হচ্ছে এই শীটটা থাকবে, ঠিক আছে? ওকে, সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো, সবার সাথে কালকে দেখা হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপার ক্লাসে। আগামীকাল ক্লাসে মডিফায়ার পড়ানো হবে। একটু বলে দেই যারা এখন আসো তাদেরকে বলে দেই, আগামীকাল 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 ইনশাআল্লাহ 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 রাত 10টায় মডিফায়ার ক্লাস। ওকে, তো সবার সাথে আগামীকালকে 10টায় দেখা হচ্ছে। সবাই ভালো থাকো। সবাই হচ্ছে যদি কেউ যদি হচ্ছে
শপিং এর জন্য বেরাও, 10টার আগেই কমপ্লিট করে ফেলো, মানে 10টার আগেই বাসায় চলে আসো, যাতে করে হচ্ছে আইসে ক্লাসটা করতে পারো। ওকে, আল্লাহ হাফেজ সবাইকে, সবাইকে আল্লাহ হাফেজ।